আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে সাহিত্যলিপি থেকে কবর কবিতার অংশ বিশেষ, অর্থাৎ তোমাদের বইয়ের 128 পৃষ্ঠা জুড়ে যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো এখানে বলতেছে 6.1.4 কবিতার কাঠামো বুঝি। কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। দেখো এখানে জিজ্ঞাসা, এখানে জবাব লিখতে হবে, অর্থাৎ অনুপ্রাসের উদাহরণগুলো এখানে জিজ্ঞাসা দেখো, অনুপ্রাসের উদাহরণ, আর এখানে তোমাকে এর উত্তরে জবাবটি দিতে হবে। এরপরে দেখো উপমার উদাহরণ তোমাকে এখানে দিতে হবে। লয়ের প্রকৃতি, এটির জিজ্ঞাসা উত্তরে তোমাকে এখানে দিতে হবে। এরপর দেখো ছন্দের ধরন, এটির সমাধান তোমাকে এখানে করতে হবে। দেখো ইতিমধ্যে আমরা ছকটি সমাধান করে রেখেছি। ছকটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে তোমাদের বইয়ের ছক পূরণের জন্য এটি গুরুত্বপূর্ণ। দেখো আমরা এখানে সমাধানটি করেছি অনুপ্রাসের উদাহরণ। আমরা এখানে লিখেছি, দেখো কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাস আছে, যথা ক অন্তমিল অনুপ্রাস। আচ্ছা, এখানে অন্তমিল বলতে একটি লাইনের সাথে আরেকটি লাইনের যে সম্পর্ক, যে মিল, সেটিকেই মূলত অন্তমিল বলা হয়। আমি যদি তোমাদের বইয়ের কবিতা অনুসারে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো তোমরা তোমাদের বইয়ের ঠিক কবর কবিতাটি যদি যাও, এখানে দেখো আমরা যে কোনো দুইটি লাইন এখানে দেখতে পারি। যেমন ধরো এই যে এখান থেকে আমরা এই লাইনে যদি পড়ি, ক্ষণ পরে মোরে ডাকিয়ে কহিল, আমার কবর গাই স্বামীর মাথায় মাথাল খানিরে ঝুলাইয়ে দিও বাই। এই যে দেখো গাই এবং বাই দুটা লাইনের ভিতরে যে একটা সম্পর্ক, যে মিল, এটি মূলত আন্তমিল। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা এখানে সে আন্তমিলগুলোর উদাহরণই লিখেছি কবিতা অনুসারে। দেখো তলে জলে মুখ বুক কত শত মিছে দিছে আঁকি জাগি বয়ে লয়ে মুখে ঢুকে ইত্যাদি। এরপর দেখো খ নাম্বার পুনরাবৃত্তি অনুপ্রাস, যেটা বারবার ফিরে আসে। দেখো আমরা উদাহরণ লিখেছি, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে গেল কারা। এখানে বয়শূন্য র ও ডয়মিন্ডু র ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। দেখো তোমরা একটু খেয়াল যদি করো, এই যে দেখো বয়শূন্য র দেখতে পাচ্ছ, তারপরে একটা ডয়মিন্ডু র রয়েছে। হ্যাঁ, এই একইভাবে দেখো এই যে বয়শূন্য র, ঠিক তারপরে একটা ডয়মিন্ডু র রয়েছে। এই যে একটা পুনরাবৃত্তি ঘটতেছে, এটা কি মূলত পুনরাবৃত্তি অনুপ্রাস বলা হয়ে থাকে। আচ্ছা, ঠিক দ্বিতীয় নাম্বার উদাহরণ আমরা লিখেছি, দেখো যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। এখানে বয়শূন্য র আর ফ ধ্বনির একাধিকবার ঘটেছে, অর্থাৎ পুনরাবৃত্তিটা হয়েছে। এখানে দেখো এই যে র ধ্বনি দেখতে পাচ্ছ, তার ঠিক পরপরই রয়েছে দেখো ফ ধ্বনি, আবার দেখো র ধ্বনি রয়েছে, ফ ধ্বনি রয়েছে, এই যে দেখো র ধ্বনি রয়েছে, তারপর আবার ফ ধ্বনি রয়েছে। এরকম করে একটা পুনরাবৃত্তি ঘটেছে, এটিকে মূলত পুনরাবৃত্তি পুনরাবৃত্তি অনুপ্রাসটি বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আমরা উপমার উদাহরণের কথা বলেছি। এখানে সোনার মতন মুখ, এটি একটি উপমার উদাহরণ। এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর দেখো লয়ের প্রকৃতি। কবর কবিতাটি মধ্যম গতিতে না, এখানে গতিতে হবে। হ্যাঁ, একটু করে নিবে, আমি খুবই দুঃখিত। কবর কবিতাটি মধ্যম গতিতে আবৃত্তি করতে হয়, সুতরাং কবিতাটির লয় মধ্যম গতি। এরপর দেখো ছন্দের ধরন। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটির আমরা উদাহরণ দুটি লিখেছি। দেখো কবিতাটি একটি সমিল কবিতা, এর পুটি জোড়া চরণের শেষে মিল আছে। 2, কবিতাটির মধ্যম গতিতে পড়লে শুনতে ভালো লাগে, অর্থাৎ কবিতাটির লয় মধ্যম। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। যদি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো, এবং এর পরের ভিডিওগুলো আমরা খুব শীঘ্রই তোমাদের সুবিধার্থে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।